নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলার রাজনীতিতে যে নতুন আলোচনা হচ্ছে এমন নয়। বিভিন্ন সময় ভোটের পরবর্তী সময় বিভিন্ন সেন্ট্রাল বিল ইমপ্লিমেন্ট যখন আইনে পরিণত হয়, সেগুলো ইমপ্লিমেন্টের সময় বারবার ঘুরে ফিরে আসে যে বিজেপি এই রাজ্যে, বিশেষ করে এই রাজ্যে যে রাজনীতি করার চেষ্টা করে সেটা আসলে মেরুকরণের রাজনীতি। ঠিক পাল্টা অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর, যে তারাও একটা মেরুকরণের রাজনীতি, একটা সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করেন। কিন্তু আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অনেকের কাছেই হয়তো, যারা সাধারণত প্রত্যেক দিন খবরের চর্চায় থাকেন না, রোজ নামচাবা জীবন নিয়ে ব্যস্ত থাকেন, তাদের কাছে এই শব্দটা হয়তো নতুন। ইউসিসি, যার বাংলা আমরা যদি করি সেটা দাঁড়ায় অভিন্ন দেওয়ানি বিধি। আপনারা জানেন যে আইনের দুটি ধারা আছে, একটা ফৌজদারি, একটা দেওয়ানি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে দেওয়ানি বিধি। আমি এক লাইন যদি আপনাদেরকে বলি যে দেওয়ানি বিষয়গুলো কি কি, যেমন ধরুন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, দত্তক, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, যেগুলো সাধারণত ফৌজদারির মধ্যে পড়ে না, জমি জমা সংক্রান্ত বিষয়, এগুলো দেওয়ানির ক্ষেত্রে বিবেচিত হয়। এই যে আইন, ভারতবর্ষের যে মূল আত্মা, বিবিধতা, তাতে কোথাও আঘাত আসবে বলে বিরোধীদের অভিযোগ। কারণ আমরা জানি যে ভারতবর্ষের মূল আত্মা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতের বৈচিত্র্যতা। যদি ইউসিসি আইন করা হয়, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি করা হয়, অর্থাৎ সারা দেশে একটাই দেওয়ানি আইন, তাহলে ধরুন আদিবাসীদের জন্য যে তাদের রীতি রেওয়াজ, তাদের যে পরম্পরা, মুসলিমদের যে পরম্পরা দেওয়ানি ক্ষেত্রে, এরকম বিভিন্ন সম্প্রদায়ের যে তাদের রিচুয়ালস, তাদের ধারাবাহিকতা, সম্প্রদায়ের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলো কোথাও একটা রীতিতেই মানতে হবে, যেটা আমাদের ভারত সরকার বলে দেবে। বিরোধীরা বলছেন এটা সম্ভব নয়। এই কারণে সম্ভব নয় কারণ ভারতের সাংবিধানিক কিছু যে অনুচ্ছেদ বা অংশ রয়েছে সেগুলোর পরিপন্থী, ভারতের বিবিধতার পরিপন্থী, চাপিয়ে দেওয়া রাজনীতি, আরএসএস এর এজেন্ডা, আসলে ভারতকে হিন্দুত্বের মোড়কে বাঁধার চেষ্টা। কিন্তু এই কথাগুলো কেন বলছি, এগুলো আপনারা শুনেছেন এর আগে। কারণ আবার নতুন করে ইউসিসি আলোচনায় উঠে আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডের ভোট প্রচারে গিয়ে ইউসিসির প্রসঙ্গ তুলে এনেছেন। কিন্তু আপনার মনে হতেই পারে যে আপনি ইউসিসি নিয়ে কেন শুনবেন, তো ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে এসছে। এখানেই মূল আলোচনার বিষয়, যে এটা কি শুধুমাত্রই ঝাড়খণ্ডের জন্য, না সার্বিক ক্ষেত্রে ভারতবর্ষের আস্তে আস্তে একটা ইনজেকশন প্রথা চালু করে দেওয়া, যে প্রথমে উত্তরাখণ্ড, এবার ঝাড়খণ্ড, আর এবার আস্তে আস্তে আপনার রাজ্যেও আসবে। তাই আগে থেকেই এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করা। আমরা চলুন আগে দেখে নিই যে ঠিক কি বলেছেন অমিত শাহ। দেখুন, 2019 সালে ভোটের আগে বিজেপির বড় প্রতিশ্রুতি ছিল সিএএ লাগু, আর এবার বিজেপির বড় টার্গেট ইউসিসি। ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে রবিবার শাহের মুখে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর প্রতিশ্রুতি। শাহের বড় ঘোষণা, আশ্বস্ত করছে জনজাতিদের এর বাইরে রাখা হবে। জেএমএম সরকার মিথ্যা প্রচার করছে যে ইউসিসিতে জনজাতিদের অধিকার ক্ষুণ্ণ হবে। झारखंड में यूसीसी जरूर आएगा। हमारी सरकार झारखंड में यूसीसी लाएगी, मगर यूसीसी से आदिवासियों को पूर्णतया हम बाहर रखेंगे। कोई आदिवासी के अधिकार और कानून को यूसीसी से हम नहीं छेड़ेंगे। भारत आज वन नेशन वन सिविल कोड, यानी सेकुलर सिविल कोड की तरफ भी बढ़ रहा है। और मैंने लाल किले से इस बात का जिक्र किया था। इसके भी मूल में सामाजिक एकता, सरदार साहब की बात ही हमारी प्रेरणा है। অমিত শাহের এই ঘোষণায় কৌশলী চাল দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কারণ শাহ বিলক্ষণ জানেন ইউসিসি লাগুর কথা বললেই আদিবাসী জনজাতিদের কনফিডেন্স নিয়ে পাল্টা প্রচারে নামবে জেএমএম সহ বাকি বিরোধীরা। তাই জনজাতিদের এর বাইরে রেখেই ইউসিসি লাগুর প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। ঝাড়খণ্ডে মূলত জনজাতিরাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সম্প্রতি সংসদে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ তুলেছিলেন জেএমএম সরকার পদক্ষেপ না করায় ঝাড়খণ্ডে আদিবাসী জনবিন্যাসের ভারসাম্য হারাচ্ছে। ঝাড়খণ্ডে আদিবাসী জনসংখ্যা 10% কমে গিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে আদিবাসী মহিলাদের বিবাহের কারণে জনবিন্যাস পাল্টাচ্ছে। पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम एम्प्लॉय पर रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए। সংসদে অধিবেশন চলাকালীন সে সময় সরাসরি শাহ মোদি কেউই এই নিয়ে কোনো মন্তব্য করেননি। এবার ভোট প্রচারে বিজেপি সরকার তৈরির টার্গেট সামনে রেখে শাহের প্রচার কৌশলে স্পষ্ট নিশিকান্তের বক্তব্যেই মান্যতা দিচ্ছে বিজেপি। এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি। বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতা এলে ইউসিসি লাগু করে অনুপ্রবেশকারীদের বাংলাদেশিদের বার্তা দিতে চাইছেন শাহ। জনজাতিদের ইউসিসির বাইরে রেখে তাদেরও মন পেতে চাইছে বিজেপি। রবিবার ভোট প্রচারে সেই কারণে শাহের অভিযোগ জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নয়। কিন্তু বিজেপি কি পাবে জনজাতি ভোট? 2024 লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের 14টি আসনের 8টিতে জিতেছিল বিজেপি, তবে আদিবাসী অধ্যুষিত 5টি আসনের একটিতেও জয় পায়নি। তাই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে অত্যাচারিত আদিবাসীদের ভোট পেতে কৌশলী ঘোষণা শাহের। এবার এক নজরে দেখে নেওয়া যাক ইউসিসি লাগু হলে কোন কোন ক্ষেত্রে আইনে পরিবর্তন হবে। এই বিধিতে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, বহু বিবাহ ও বাল্য বিবাহ ও সন্তান ধারণের বিষয়গুলি অন্তর্ভুক্ত। ইউসিসি লাগুর অর্থ দেশের বিবিধতায় আঘাত করা। ইউসিসি লাগুর অর্থ সংবিধানের 25 ও 26 ধারাকে চ্যালেঞ্জ করা মত বিরোধীদের। যদিও 3 তালাক, রাম মন্দির, 370-এর পর এবার বিজেপির টার্গেট ইউসিসি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমার সঙ্গে যারা আলোচনায় রয়েছেন অনিন্দ সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক। অনিন্দদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ সরকার, বাম নেতা, সিপিএম নেতা। শুভজিৎকে স্বাগত। রয়েছেন দীপঙ্কর সরকার, অধ্যাপক, বিজেপি মুখপাত্র। দীপঙ্করদা স্বাগত। রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দনদা, আপনাকে স্বাগত। এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবুকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে সরাসরি দীপঙ্কর সরকারের কাছে চলে যেতে চাইবো। দীপঙ্করদা, রাগঢাক না রেখে সোজা প্রশ্ন করছি। আমরা সবাই জানি যে বিজেপির মূল থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে আরএসএস। আরএসএস এর ভাবধারায় চলে বিজেপি। আমরা কিছুক্ষণ আগেই শোনাচ্ছিলাম, বৃন্দা কারাতের অভিযোগও রয়েছে, চাইলে আপনাকে শুনিয়ে দিতে পারি। তিনি পরিষ্কার বলছেন যে ইউসিসি ফিউসিসি নয়, আসল উদ্দেশ্য হচ্ছে বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে। আমি হিন্দু রাষ্ট্র নিয়ে কোনো বিতর্কে যাচ্ছি না। আরএসএস এর এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করছেন বিজেপি। এই মুহূর্তে কেন্দ্র যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, তিনিও আরএসএস এর প্রান্ত প্রচারক ছিলেন, আমরা সবাই জানি। অমিত শাহ ছিলেন। স্বাভাবিকভাবে বিজেপির এজেন্ডা আপনারা করবেন, কিন্তু আপনারা ইউসিসি করার সময় কি এগুলো ভেবেছেন বা ভাবছেন যে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের বিবিধতা, ভারতবর্ষের সংবিধান, এগুলো কোথাও চ্যালেঞ্জ হচ্ছে কিনা? প্রথমে তো একটা আইন যেটাকে সর্বভারতীয় ক্ষেত্রে পাশ না করিয়ে, সংসদে বিল এনে সেটাকে পাশ করিয়ে, তারপর সর্বভারতীয় ক্ষেত্রে সেটাকে লাগু না করে আগে রাজ্য ভিত্তিক আপনারা চালু করছেন। আমরা জানি উত্তরাখণ্ডে বিধানসভায় পাশ হয়ে সংখ্যাগরিষ্ঠদের মতামত অনুযায়ী সেখানে অলরেডি ইউসিসি লাগু হয়েছে। এখন ঝাড়খণ্ডে করতে চাইছেন সেকেন্ড স্টেট হিসাবে। কে বলতে পারে যে একসময় পশ্চিমবঙ্গ সেটা লাগু হবে না? আমরা শুধু রাজ্য ভিত্তিক নয়, সৈকত, তুমি প্রথমেই বলছিলে রাগঢাক না করে। আমরা রাগঢাক না করে ভারতীয় জনতা পার্টি ঘোষণা আমরা বলি তো যে সারা দেশ
ওয়ান নেশন ওয়ান ল ওয়ান স্টেট, এই যে ব্যাপার, যে কাশ্মীরের যে বঞ্চনা ছিল, আমরা 370 তুলে দিয়ে প্রমাণ করেছি যে আলাদা একটাই পতাকা থাকবে, একটাই সঙ্গীত থাকবে, একটাই দেশ থাকবে, সেটা ভারতবর্ষ। 370 তুলে দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি। আমাদের একটাই কথা, কেন ইউসিসি আনার প্রয়োজনীয়তা? দেখো, আমাদের ইউসিসি শুধু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে তাই না, 1941 সালে বিএন রাওয়ের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। সেই সংবিধান সভার আগের কমিটি, যে কমিটি বিএন রাওয়ের নেতৃত্বে তারা আইন তৈরি হওয়ার আগে তারা সমীক্ষা করেছিলেন। সমীক্ষা করে ভারতের স্বাধীনতার পরে কেমন আইন হওয়া উচিত তারপরে বিশ্লেষণ করে, তারা তখন বিশ্লেষণ করে বিএন রাও যে সমীক্ষা করেন, সেই সমীক্ষার অধিকাংশ হচ্ছে কি হিন্দু ম্যারেজ অ্যাক্ট থেকে শুরু করে হিন্দু আইনের উপরে করা হয়, কিন্তু মুসলিম আইনের উপর তিনি যে সমীক্ষাগুলো দিয়েছিলেন, যে সুপারিশগুলো করেছিলেন, সেগুলো কার্যকর হয়নি। এটাই হচ্ছে যে ভারতবর্ষের আজকে দ্বিখণ্ডিত যে ভারতবর্ষ আমরা দেখলাম, সেখানে কিন্তু কার্যকর হলো না। দ্বিতীয় পয়েন্ট, যে ইউসিসি কি বলছে, যে সার্বজনীন সবার জন্য এক আইন, দুটো আইন, যে একটা পাবলিক ল আর একটা হচ্ছে গিয়ে পার্সোনাল ল। বলছে পার্সোনাল, পাবলিক ল সবার জন্য, পার্সোনাল লতে কি বলছে, যে পার্সোনাল ল যে ধর্মভিত্তিক, যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন তাদের ধর্মগত ক্ষেত্রে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের অবসান করা দরকার। দেখো, এটা হচ্ছে কি একটা পার্ট গেল যেটা সংবিধানের বাধ্যবাধকতা আমরা চাইছি। দ্বিতীয়, দেখো, সংবিধানের দুটো পার্ট, মৌলিক অধিকারে যে বলা হচ্ছে 12 থেকে 42 যে সেই মৌলিক অধিকার পরে নির্দেশমূলক নীতিতে 44 নং ধারায় বলা হচ্ছে যে ভারতের সংবিধান চালু হওয়ার পর রাষ্ট্র পরিচালনার নির্দিষ্টমূলক নীতিতে সুনির্দিষ্টভাবে, রাজা গোপাল স্যার আছেন পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, তিনি আমার শিক্ষকের সমতুল্য, তিনি বলতে পারবেন নিশ্চয়ই, তিনিও বিষয়ে আলোকপাত করবেন। সেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার পর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইনগত ক্ষেত্রে এই সব বিষয়গুলোকে একত্রতায় আনতে হবে এবং সংবিধানের মাধ্যমে করতে হবে। ভারতীয় জনতা পার্টি সেই সাংবিধানিক বাধ্যবাধকতা 44 নং ধারায় যে বিবিধতা আছে, সেই বিবিধতার অবসানের যে প্রয়োজনীয়তা আছে, এক দেশ এক আইন হওয়া প্রয়োজন, তার জন্য আইন তৈরি করে ইউসিসি আনার কথা বলেছে। আপনি বোধহয় সংবিধানের 44 নম্বর ধারাটা আরেকবার একটু পড়ে নিন, আমার মনে হয়। দেখো, আমি তোমাকে শেষ করি। না, আমি আপনার বক্তব্যে কি কন্ট্রাডিকশন রয়েছে, আমি দীপঙ্কর, আপনি বলবেন, আমি কারোর কাছে যাইনি, আপনিই বলবেন। আমার 30 সেকেন্ড দাও, আমি বলুন। যে পার্থক্যের কথা বলা হয়েছে, সেই 44 নম্বর পার্থক্য তুমি উল্লেখ করেছো, 42 নম্বর পার্থক্য উল্লেখ করেছো, কিন্তু যে ধারায় বলা আছে যে এই যে আপনি 44 নম্বর ধারার কথা উল্লেখ করেন, 25 আর 26 নম্বর ধারায় যেটা বলা আছে অনুচ্ছেদ, সেটা কেন বলছেন না? না, 24 বলা আছে তো, আমি তো বলছি সেটা তো মৌলিক অধিকারে বলাই আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেখানে কি হস্তক্ষেপ করা যাবে? ধর্মীয় স্বাধীনতার তুমি এখানেই তো আমার দ্বিতীয় প্রশ্নটা আপনার জন্য অপেক্ষা করছে। এক দেশ এক আইন, রাইট? আপনি বারবার বলছেন। এক মিনিট, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আপনি বলছেন এক দেশ এক আইন, তার মানে ভারতবর্ষে বসবাসকারী যত মানুষ সবার জন্য একই নিয়ম চালু হবে, রাইট? আপনি তাই বলতে চাইছেন তো? না, এক মিনিট দীপঙ্কর দা, লেট মি ফিনিশ। আপনি যেমন আপনার সময় দিয়েছে, আমাকে সময় দিতে হবে। আমি আপনাকে বলছি, আপনি বলছেন আপনার বক্তব্য অনুযায়ী এক দেশ এক আইন, ভারতবর্ষে বসবাসকারী সমস্ত লোকের জন্য একই নিয়ম চালু হবে। আমি বলছি, আমি যে নিয়মটা মেনে চলবো, ঝাড়খণ্ডের আদিবাসী সেই নিয়ম মেনে চলবে না কেন? এক মিনিট, আমার প্রশ্ন শেষ করতে দেবেন। কেন মুসলমান পার্সোনাল ল বোর্ডে থাকা আরেকজন ব্যক্তি তিনি ওই নিয়ম মেনে চলবেন না? এক মিনিট শেষ করতে দিন। কেন আমার পশ্চিমবঙ্গে যে কোনো লোক ঢুকতে পারলে আমাকে উত্তর পূর্বের একাধিক রাজ্যে, বিভিন্ন রাজ্যে ঢুকতে গেলে এমন কিছু রাজ্য রয়েছে যেখানে ইনার লাইন পারমিট নিয়ে ঢুকতে হবে? কেন? তার মানে ভারতবর্ষের যে মূল সমস্যা, ভারতবর্ষের ভাগ হওয়ার সময় যে মূল সমস্যা, ভাষা, জাত ইত্যাদি, এইগুলোকে অস্বীকার করার জায়গায় আপনারা নেই। না হলে কেন জনজাতিদেরকে বাদ দিয়ে আপনারা এই আইনটা করছেন? তার মানে আপনারা বুঝতে পেরেছেন যেটা সম্ভব নয়। তোমার সমস্যাটা তো জনজাতিতে, আর আমাদের সমস্যা জনজাতিতে। না, আমি জনজাতির কথা বলিনি। আমি বলছি আপনার বক্তব্যটাই এমন কন্ট্রাডিক্টরি যে সেখানে এক মিনিট তুমি আমি বলছি ধর্মের ক্ষেত্রে নিচ্ছেন না কেন? ধর্মীয় ক্ষেত্রে যে আদিবাসীদের নিচ্ছেন না কেন? ধর্মীয় ক্ষেত্রে যে পার্থক্যটা করে রাখা হয়েছে, আমরা চাই যে ধর্মের ক্ষেত্রে পার্থক্য অবসানের কারণ কি? 1985 সালে শাহবানু মামলায়, শাহবানুর সাথে যে মামলা হয়েছে মোহাম্মদ আহমেদের, সেই শাহবানু মামলার ক্ষেত্রে কি হয়েছিল? যে মুসলিম মহিলারা ভরণ পোষণ পাবে কি পাবে না, সেই ভরণ পোষণটা আমার সেটাও তো আমার প্রশ্নটা আপনি বোধহয় বুঝতেই পারেননি। আমার প্রশ্নটা বলে আপনি বুঝতেই পারেননি। আমি বলছি আপনাদের যে কারণে
আদিবাসী বা জনজাতিদেরকে বাদ দিয়ে এই আইন ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, ওখানেই আপনারা স্বীকার করে নিলেন যে ভারতবর্ষের বিবিধতাই ভারতবর্ষের আত্মা। এটা বুঝুন। না, না, আমরা বিবিধতাকে অস্বীকার করছি না তো। না, বিবিধতাকে অস্বীকার কে করছে? আমি বলছি ধর্মীয় বলছেন, না, না, ধর্মের কথা বলছেন না। ভারতবর্ষে ধর্ম আচরণ করার অধিকার ভারতবর্ষের সংবিধান না, না, ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধর্মের দোহাই ঠিক করে দেবে। ধর্মের দোহাই দিয়ে মানুষকে বঞ্চনা করলে বিজেপি ঠিক করে দেবে। এক মিনিট, ধর্মের দোহাই দিয়ে মানুষকে এক সম্প্রদায়ের মহিলাকে বঞ্চনা করলে আমি চন্দনদার কাছে যাব। চন্দনদাদের ইস্তাহারে এবারে ছিল খুব একটা গুরুত্বপূর্ণ, আমরা একাধিক শো করেছি এ নিয়ে। বিজেপি তার ইস্তাহারে সম্পত্তির অধিকার নিয়ে একটা বিশেষ আইনের বা একটা নির্দিষ্ট রুলসের কথা তারা বলেছেন। বিজেপি সেই আসরে নেমে কি বললেন? প্রধানমন্ত্রী একাধিক সবাই গিয়ে বললেন যে আসলে মানে হিন্দুদের জমি কেড়ে নিয়ে, আদিবাসীদের জমি কেড়ে নিয়ে, তাদের সোনাদানা সব কেড়ে নিয়ে সব মুসলমানদের দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে জনজাতি নয়, এক্ষেত্রে কিন্তু তখন মুসলমানদের কথা আসছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কথা আসছে। আমি জানতে চাইছি কি চলছে? ভোটের সময় একটা স্ট্র্যাটেজি আসছে, আবার ইউসিসি সূত্র ধরে সেখানে জনজাতি আসছে। মানে আমরা আর কতবার বিভাজিত হব? না না, বিভাজিতর ব্যাপার না। আমি একটু একাডেমিক্যালি এই জায়গাটায় ফোকাস করি। প্রথমে একটু রেকটিফাই করে নেব যে 44তম ধারার কথা বলা হয়েছে, দ্যাট ওয়াজ ডিরেক্টিভ প্রিন্সিপাল, নট ফান্ডামেন্টাল রাইট। সুতরাং না না না, এসেছিল আমি বলছি প্রসঙ্গে কে বলেছে ফান্ডামেন্টাল? ও বলছে 26 আমি বলছি রাষ্ট্রপতি বলে নির্দেশনাকে 25 এবং 26 কিন্তু ফান্ডামেন্টাল রাইট। সেটাই বলে, দুটো আলাদা জিনিস। দুটো সম্পূর্ণ আলাদা। এবং কেন ফান্ডামেন্টাল আমি জানি দীপঙ্কর, অনেক সময় হয় অনেক মিস্টেক জাস্ট আনইনটেনশনালি হয়, কিন্তু ঘটনাটা আমি তোমাকে এই কারণে বলি। প্রধানমন্ত্রীর একটা বক্তব্য একটু আগে তোমরা চালাচ্ছিলে। ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী বলছেন সেকুলার ইউসিসি সেকুলারিজম আনবে, অর্থাৎ সেকুলারিজম শব্দটাকে উনি অ্যাকসেপ্ট করছেন অ্যাজ কনভেনিয়েন্স। মানে এটা একটা সুবিধার্থে, যেখানে সেকুলারিজম অ্যামেন্ডমেন্ট অফ, আমি যেটা বিশেষভাবে 42nd অ্যামেন্ডমেন্ট, এই সেকুলারিজম প্রিয়াম্বল নিয়েই তো এদের সব থেকে বড় কোয়েশ্চেন। তার মানে এখানে প্রমাণ হচ্ছে যেখানে সুবিধাবাদিত্ব থাকবে সেখানে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। সেকেন্ড থিং ইজ দ্যাট, তুমি খুব ভ্যালিড প্রশ্ন তুলেছো। সারা ভারতবর্ষ মেনে নিলাম ইউসিসি, সারা ভারতবর্ষ মেনে নিলাম একমাত্র আইন থাকবে প্রত্যেকের জন্য, দ্যাট ইজ দি ডেমোক্রেসি। যদি সেটাই একমাত্র ডেমোক্রেসি হয়, তাহলে আজকে তাদের কথায় কেন জনজাতি তার থেকে বিচ্যুত হবেন, তার বাইরে চলে যাবেন? দিস ইজ সেকেন্ড পয়েন্ট। কারণ জনজাতির যে সংখ্যাটা ভারতবর্ষের পপুলেশনের প্রায় 17%, এবং এইরকম একটি জায়গাতে আলাদা একটি আইন তাদের জন্য বলবৎ হবে বা থাকবে, whereas রেস্ট অফ ইন্ডিয়া উইল প্র্যাকটিস ডিফারেন্ট ল। এটাই হচ্ছে বাস্তব। তৃতীয়, আজকে স্টেট ওয়াইজের প্রসঙ্গটা আসছে, তুমি যে প্রশ্নটা তুললে, ধরে নেওয়া যাক সারা ভারতবর্ষে, ভিন্নতা তো এখানেই, ওরা কেন পরিষ্কার বলছে না সারা ভারতবর্ষে ইউসিসি হবে, একইভাবে হবে? আজকে তোমাকে দিতে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু টিপিক্যালি ফেইল্ড। তুমি জানো, কয়েকটা স্টাডি রিপোর্ট দিয়েছে যেখানে ওখানে কিন্তু হিন্দুত্বের সংখ্যাটা অনেক বেশি মুসলিমের থেকে, এবং সেখানে কিন্তু যে ইমপ্লিমেন্টেশনসগুলো হয়েছে কিছু সোশ্যাল ব্যাকল্যাশ আসছে, যেটা কিন্তু এক্সপেরিমেন্ট করা দরকার। সেকেন্ড স্টেট হিসেবে যদি বেছে নেওয়া হয় ঝাড়খণ্ডকে, এখনও বেছে নেওয়ার প্রশ্ন নেই, জনজাতিকে বাদ দিয়ে হচ্ছে। তোমাকে এটাও বুঝতে হবে, কেরালা 2015 সালে হিন্দু সাকসেশন অ্যাক্ট করেছিল। কেরালা কেন করেছিল? ওই বৈচিত্র্যকে রাখবার জন্য। অর্থাৎ এটা শুধুমাত্র মুসলিম পার্সোনাল ল না, যেটা বারবার বলা হচ্ছে, যেখানে যেখানে বৈচিত্র্যের প্রশ্ন আছে সেখানে কোথাও হিন্দু, কোথাও জনজাতি, কোথাও মুসলিম, কোথাও শিখ, খ্রিস্টান। আমরা কি কিনে নিয়েছি নাকি? যার হাজার বছর সিভিলাইজেশনের যে সিভিলাইজ প্র্যাকটিসেসগুলো, তুমি কি অস্বীকার করতে পারবে? প্রত্যেককে এক দেওয়ানির মধ্যে আনা সম্ভব? যেখানে সিটিজেনারি অ্যাক্ট, সেখানে তো সবাই এক, সেখানে তো আমরা একবারও বলছি না ভিন্নতার প্রশ্ন আছে। যেখানে সেকুলারিজম মানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হবে, সেখানে রাষ্ট্রের প্রধানকে দেখি, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীকে দেখি বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন, তাকে অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে দেখি না, আর তিনি বলছেন সেকুলারিজম। আর সেই সেকুলারিজমকে বলবৎ করবেন নাকি ইউসিসি? অ্যাকচুয়ালি দিস ইজ আ টার্গেট অফ ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংকে চাঙ্ক করতে গিয়ে ইউসিসিকে মিসইউটিলাইজ করতে। এই জায়গাটাতেই আপনাকে একটু থামাচ্ছি আমি, চন্দনদা। আমি ঠিক এই জায়গাটাতেই তৃণমূলের কাছে পরে আসবো। আমি একটু শুভজিতের কাছে যেতে চাইছি। শুভজিৎ, ভোট ব্যাংক বালাই, আমরা সবাই জানি রাজনৈতিক নেতারা সকালবেলা মুখ খোলেন ভোট ব্যাংকের জন্য, ঘুমোতে যান, চোখ বন্ধ করার আগে আবার ভোট ব্যাংকের কথা ভেবে ঘুমন। এটাই স্বাভাবিক, এটার মধ্যে কোনো আমি খারাপ কিছু দেখি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভোট ব্যাংকের নামে যদি বিভাজন তৈরি হয়, কেন আমি এই কথাটা বলছি তুমি ভালো করে ভেবে দেখো, যে
ঝাড়খণ্ডে একটা ভোট হচ্ছে, যে ভোটে আমরা দেখলাম জেএমএম, যাদের মূল টার্গেট, ভোটের মূল টার্গেটটা হচ্ছে জনজাতি বা আদিবাসী সম্প্রদায়কে নিয়ে তাদের কাজ। বিজেপি সেখানে একজন জেএমএম একজন মুখ্যমন্ত্রী ঠিক করলেন, তিনি কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী হলেন, তারপর তিনি হঠাৎ করে জেএমএম কে গালাগালি করে চলে গেলেন বিজেপিতে। তিনি যদিও বিজেপির প্রজেক্টেড লোক আর নন, আমি জানি না তারপর তার স্ট্র্যাটেজি কি হবে। বিজেপি হঠাৎ করে সেখানে বলতে শুরু করলো যে ঝাড়খণ্ডটা এমন একটা রাজ্য যে ঝাড়খণ্ডকে যদি হাতে রাখা যায় তাহলে পার্শ্ববর্তী বিহার, বাংলা, ইস্টার্ন করিডরটাকে শাসন করতে বা সেখান থেকে ভোটটাকে পরিচালনা করতে সুবিধা হবে। এই জন্য কনসেন্ট্রেশনের জায়গাটা মূল ঝাড়খণ্ড, এবং আদিবাসীদেরকে বোঝানো অনেক বেশি সহজ হবে যে তোমরা এই স্বার্থে বিভাজিত হয়ে যাও, তোমরা জেএমএম কে ভোট দিও না, কারণ তোমাদের ধর্মকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে জেএমএম, তোমাদের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, এই ক্ষেত্রে সবাই বিভাজিত হবে, সবাই ভাবনা করবে। এইটা কি কোথাও মেরুকরণের রাজনীতি? দেখো, প্রথম কথা হচ্ছে আমার খুব ভালো লাগলো একটা কথা শুনে, যেই লোকটা সারাক্ষণ মানে ধর্ম, একটা নির্দিষ্ট ধর্মের কথা বলে এবং অন্যান্য ধর্মকে ছোট করে, সে লোকটা সেকুলার ওয়ার্ডটা ইউজ করলো। এবং আমাদের যে দীর্ঘদিনের বক্তব্য যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এই সেকুলার আউটলুক, সেকুলার যে ফেব্রিক, এটাই হচ্ছে ভারতবর্ষকে আসলে এই পুরোটা বেঁধে রাখে, মালাটাকে গেঁথে রাখে ভারতবর্ষে এবং এই গেঁথে রাখা মালাটাকে এক জায়গায়, সেটা একদিকে ভালো। কিন্তু আমি এখানে তোমার ওনার বক্তব্য শুনছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং সামগ্রিকভাবে আমার কো প্যানেলিস্টরাও বলছিল, ভারতবর্ষ যদি ইতিহাস দেখা যায়, ভারতবর্ষ যে আমরা যে প্রেজেন্ট ভারতবর্ষটাকে দেখি, তার অধিকাংশটা কয়েকটা জায়গা বাদ দিলে যদি সব জায়গায় দেখা যায়, ঠিকই যে একটা আমরা মনে করি যে রাজনৈতিকভাবে একটা দেশ, একটা সত্তা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে এই ন্যাশনালিজমটা কোনো পলিটিক্যাল ন্যাশনালিজম নয়, এটা কালচারাল ন্যাশনালিজম। মানে এই বিভিন্নতা বা এই যে ডাইভার্সিটিটা, এটাই এক জায়গায় ভারতবর্ষকে বেঁধে রাখে। কিন্তু দীর্ঘদিনের প্র্যাকটিস, দীর্ঘদিনের বিভিন্ন বিষয় থেকে এখানে তো একটা ইউনিয়ন অফ স্টেটস, ভারতবর্ষে যদি মানে কনস্টিটিউশনটাকে দেখা হয়, ভারতবর্ষের আর্টিকেল 1 বলে, ভুল না করলে, যে ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। এই যে কথাটা ইউনিয়ন অফ স্টেটস, এটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি আমরা স্টাডি করার চেষ্টা করি, আচ্ছা আমেরিকা তো এমন একটা দেশ যেখানে 50টা দেশ এক জায়গায় রয়েছে একটা নির্দিষ্ট কারণে, সেখানেও তো বিভিন্ন স্টেটে বিভিন্ন আলাদা ল আছে, কিন্তু আমাদের দেশে এখানে সব ব্যাপারটা নেই। আমরা ওইটাকে মানে ওভারকাম করে একটা অন্যরকম একটা ব্যবস্থা বের করতে পেরেছি। কিন্তু যেই কথাগুলো এখানে উঠে আসছে, উঠে আসার ক্ষেত্রে তাহলে তো সব মানুষকেই সেকুলার হতে হবে বা নন বিলিভার হতে হবে, কারণ কারো না কারো তো নির্দিষ্ট একটা বিলিভ আছে। কেউ হয়তো হিন্দু, কেউ মুসলিম, কেউ হয়তো খ্রিস্টান, কেউ হয়তো হিন্দুইজমের মধ্যে ভাগ আছে, হাজার ঘন্টা আলাদা ডিভিশনস রয়েছে। যেই রাজ্যে ভোট হচ্ছে, এই রাজ্যে তো নির্দিষ্টভাবে নিয়ন্ত্রক শক্তি হচ্ছে যারা ট্রাইবাল পপুলেশন, যারা ইন্ডিজিনাস পপুলেশন, ওখানকার স্থানীয় যারা, তাদেরকে আমরা আদিবাসী বলি, আদিবাসিন্দা ভারতবর্ষে। তাহলে তাদের উদ্দেশ্যে বলার জন্যই কি এই কথাটা বলা? শুভজিৎ, এখানে একটা ছোট্ট ন্যারেটিভ আছে বিজেপির, আমি পরিষ্কার করে দিই সুবিধা হবে। বিজেপির বক্তব্য কিন্তু তারা অ্যান্টি মুসলমান নয়, তাদের বক্তব্য যে তারা অ্যান্টি আদিবাসী নয়। মানে তোমাদের অভিযোগ তারা হচ্ছে অ্যান্টি মুসলমান, অ্যান্টি আদিবাসী, অ্যান্টি দলিত ইত্যাদি, কিন্তু বিজেপির ন্যারেটিভটা কি এখানে খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা বুঝতে হবে। তারা বলছেন জাতীয়তাবাদী মুসলিম, জাতীয়তাবাদী আদিবাসী। মানে যদি জাতীয়তাবাদী না হও, তার মানে ভারতবর্ষে থাকার অধিকার তোমার নেই। মানে তোমার এই বক্তব্যটার ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য হবে মনে করি। আমার যারা এখানে আমরা বসে আছি, মানে যদি ইতিহাস বই ঘাটা হয়, তাহলে তো দেখা যাবে যে যারা নাকি এখানকার ট্রাইবাল পপুলেশন সো কল, যাদেরকে আমরা সকলেই কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে আমরা খুব ইনফিরিয়ার বা একটা নিচু অ্যাঙ্গেলে দেখি, যেটা খুব ভুল। আর আমাদের সার্বিক মরাল যে আপব্রিঙ্গিং বা সমস্তটার ক্ষেত্রে আমাদের সময় আমরা এই জিনিসটা করি, কিন্তু আসলে যদি দেখা যায় ইতিহাস দেখতে গেলে, তো এরা তো আমাদের এই দেশের আসল বাসিন্দা। এদেরকে আলাদা করে কি জাতীয়তাবাদী প্রমাণ করতে হবে? আমরা জানি না জাতীয়তাবাদ, আন্তর্জাতিকবাদ, এই নিয়ে আলাদা তুমি শো করো, আমি এখানে অন্য কথা বলতে পারবো। আমার কথা আসলে তুমি যেটা বললে না, যে অ্যান্টি মুসলিম বা অ্যান্টি ট্রাইবাল বা অ্যান্টি খ্রিস্টান বা আরও অনেক কিছু তুমি আনতে পারো। আমার এত কিছুই নয়, যেটাকে অনেকে হিন্দুত্ববাদ বলে, এটা একটা টার্মিনোলজি। হিন্দুত্ববাদ বলে কিছু নয়। বিজেপির বা আরএসএস এর যে এজেন্ডা, বিজেপি বলাটা ভুল হবে, আরএসএস যে এজেন্ডা, সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা তৈরি করা। মানে আজ থেকে 2000 বছর আগে যেই নিপীড়নের যে সমাজ ব্যবস্থা, যেই নিপীড়নের সমাজ ব্যবস্থার জন্যই হয়তো হিন্দু ধর্ম মানে কলঙ্কিত হয়েছে, খারাপ হয়েছে বলেই কিন্তু এই দেশে অন্য ধর্মের লোকের সংখ্যা বেড়েছে। এই যে বলা হচ্ছে যে কেন এই অংশের লোক সংখ্যা কমে যাচ্ছে, বাংলাদেশ থেকে লোক আসছে, বাংলাদেশ থেকে ভরে যাচ্ছে, তো মাননীয় গৃহমন্ত্রী বা মাননীয় হোম মিনিস্টার যিনি রয়েছেন, তো উনি তো দেশের সুরক্ষা ব্যবস্থার জায়গায় রয়েছেন, তো উনি এমন কি কাজ করছেন যেটা বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে লোক ঢুকে যাচ্ছে? তার মানে তো উনি তো ফেল্ড মিনিস্টার,
উনি ওখানে গিয়ে জনসভায় আমরা বলতে চাইছেন যে উনি কোনো কাজ করতে পারেননি, যে কারণে আমরা শুভজিৎ এখানে একটা আমি ছোট্ট ইনকর্পোরেট করতে চাইবো একটা প্রশ্ন। বারবার আলোচনায় যেটা উঠে আসছে না যে বিজেপি ইউসিসি লাগু করতে চাইছে কেন? মানে ইউসিসি লাগু হলে কি তোমার মনে হয় আদিবাসীরা সম্ভব করা? আদিবাসীরা ধর্মীয় অধিকার বেশি It করে is a পাবেন? political- না, এক মিনিট, আমি এটা জানতে চাই, মানে ইউসিসি লাগু হলে আদিবাসীরা কি বেশি করে ধর্মীয় অধিকার পাবেন? a political আমি slogan. এটাই জানতে চাইছি। তো আমি একজন নাগরিক, আমি বিজেপির কাছে প্রশ্ন করছি, যারা পার্লামেন্টেরিয়ান তাদের কাছে প্রশ্ন করছি, দলের সব রাজনৈতিক আচ্ছা, আমি দলের কাছে তোমাকে আমি বলছি একজন ইউসিসি সঞ্চালক মানে কি হিসেবে প্রশ্ন ইউনিভার্সাল করছি। সিভিল কোড তো? হ্যাঁ, আমি এটা একটু তৃণমূল আমি একটা ছোট কথা অনিন্দ, তার মানে তো সব কাশ্মীর থেকে কন্যাকুমারী, কাছ থেকে কহিমা এক আইন হওয়ার কথা, তাই তো? তার মানে যে আদিবাসীদের যে জমি, জঙ্গল জমিনের যে লড়াই, তার মানে আসলে কি এই জমিগুলো আম্বানি আদানির হাতে বেচে দেওয়ার জন্য প্রকল্প? এটাই মজাদার প্রশ্ন এসে তুমি এতক্ষণে আসল প্রশ্নটা করলে। প্রশ্নটা হচ্ছে যে আদিবাসীদের আলাদা রাখা হলো, তার মানে কি? মানে আদিবাসীদের ইউসিসি দরকার নেই, মানে আদিবাসীদের জন্য যা আছে সেটাই এনাফ, মানে তাদের জঙ্গলের অধিকার, জীবনের অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক অধিকার, উত্তরাধিকার, এই সব এখনই ভারতবর্ষে যা আছে তাতেই সুরক্ষিত হবে। আলাদা করে ইউসিসি তাদের দরকার নেই। ইউসিসি কাদের দরকার তাহলে আমি এটা জানতে চাই। আর ইউসিসি এলে তাদের জীবনে কি কি পরিবর্তন হবে? আমি একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে এই মুহূর্তে। বিরতির পর ফিরে এসে আমি আগে আসবো অনিন্দ্য সিংহ রায় এবং তারপর আমি আসবো রাজগোপাল ধর চক্রবর্তী স্যারের কাছে। একটা অন্যতম পরোক্ষ কারণ যে পশ্চিমবঙ্গ, সেটা আমরা ঠাড়ে ঠোঁটে অনুভব করতে পারছি, এটার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। 2 নম্বর যেটা আমি যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যে ইউসিসি যদি লাগু হয়, জনজাতিদের জন্য ইউসিসি নয় এই মুহূর্তে অন্তত, কারণ তারা মনে করেছেন দরকার নেই, তাদের জন্য এনাফ আছে। তাহলে ইউসিসি কাদের জন্য, কি লাভ হবে তাদের? বলছি, ইউসিসি প্রস্তাবটা 2019 সালের নভেম্বর এবং 2020 মার্চে প্রস্তাবটা এসেছিল এবং ভেস্তে যায়। আপনাকে বুঝতে হবে বিজেপি যেখানে যেমন সেখানে তেমন। আজকে ঝাড়খণ্ডে গিয়ে একরকম কথা বলছে, আপনি আবার দেখবেন এরাই যখন উত্তরাখণ্ডে যায় তখন হিন্দুত্ব নিয়ে কথা বলে, আবার এরাই যখন পশ্চিমবঙ্গে আসে বা কেরালায় যায় তখন দেখবেন আরেক রকম কথা বলে। এটা ভোটের রাজনীতি ভাই। এই যে আপনি আপনার আমাদের সবার আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটসটাকে নিতে পারে না, সংবিধান চেঞ্জ করে হয়ে যাবে। এবার এই যে ইউসিসি নিয়ে আমরা এত চিৎকার চেঁচামেচি করা সম্ভব নয়। ওরা জানে যে আজকে আদিবাসী জনজাতিকে আলাদা না রাখলে ওখানকার ভোটে আমরা ধরাশায়ী হব, তার জন্য ওদেরকে উস্কে দাও। আপনি দেখবেন যখন পশ্চিমবঙ্গে এসছে তখন সিএ এনআরসি নিয়ে একটু অন্যরকম, আসামে যেমন এনআরসি করেছে তো, তাহলে আবার বলছেন কেন? আপনাদের আমাদের তো ডিক্লেয়ার করে দিয়েছি, সিএতে অ্যাপ্লাই করেনি, ছেড়ে দিন না, আপনারা সবাই বলবেন। আবার কে বলেছে করেনি? আপনি আবার দেখবেন উনি নিজে বলেছেন, আপনি কি করে বলছেন? আরে আপনি করেছেন তো, আমি তো আপনি একটু করুন যদি করার থাকে করি না। ঠিক আছে, আপনার সিএ হবে না বলেছিলেন, হয়েছে সেটাই মনে করি। আপনি বলবেন, আপনারা সবাই বলবেন সিএ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আবার দেখবেন আসামে এনআরসি করবে, মানে ব্যাপারটা কি বলুন তো, ওনাদের যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। আবার একটা কথা আপনাকে বলি, এরা দেশটাকে দেখুন, এটা তো ওপেন ফ্যাক্ট যে ওরা হিন্দুত্ব ছাড়া আর কিছু ভাবতে চায় না, একদম সোজা। অনেকে বলতে চাইছেন একটা বিশেষ মানে ধর্মীয় বলে, বিশেষ ধর্মীয় বলার কিছু নেই, ওপেন ফ্যাক্ট ওরা হিন্দুত্ব ছাড়া আর কিছু ভাবতে চায় না। কিন্তু আমাদের দেশ তো সেটা নয়, আমাদের দেশে সেকুলার বলে একটা কথা আছে, ওরা সেটা মানতে চায় না। দেখুন ওরা মানতে চাক কি না চাক এভাবে তো হয় না, জোর করে তো চাপিয়ে দেওয়া যায় না, ওরা একটা ভোটের গিমিক দিতে চায়। আমার এখানেই তো প্রশ্ন, দুটো রাজ্যে আমি ধরে নিচ্ছি ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় চলে এলো, সেখানে ইউসিসি লাগু হয়ে গেল, আদিবাসীদের সেখানে আওতায় পড়লো না, সব ঠিক আছে। না আমার এটাই প্রশ্ন, এই মুহূর্তে 12টি রাজ্য তারা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, 12টি রাজ্য। এবার 12টি রাজ্যে এই মুহূর্তে বিজেপি কেন ক্ষমতায় থাকার পরে ইউসিসি লাগু করছে না? মানে বাকি 10টা রাজ্যে নয় কেন? আমি সে বলছি, আপনাকে তো বলছি, মানে আপনার প্রশ্ন শুনে আমার এই উত্তর কেন বাকি 10টি রাজ্যে নয়? আমি তোমাকে বলছি শহীদ কথা, মানে আমার এটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে না উত্তর উত্তর ভারত বা দক্ষিণ ভারতে বিজেপি যে প্রচার করে একই প্রচার কি উত্তর পূর্ব ভারতে করে? আমি আসবো, ওরা যেখানে যেমন ঠিক। আমি রাজাদার কাছে যাবো, এবার রাজাদার কাছে যাবো। রাজাদা, আমি একটু আমার আলোচনার প্রথমেই উঠে আসছিল যে আর্টিকেল 44 এর কথা, অনেক ভারী ভারী শব্দ, আর্টিকেল 44। যারা আমার এই দর্শক অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তারা ভাবছেন সৈকতের তো অ্যাটলিস্ট একবার বলা উচিত, হোয়াট ইজ ইন ইট আর্টিকেল 44? আর্টিকেল 44 বলছে, তার খসড়া 35 নম্বর ধারা অনুযায়ী, যেখানে বলা হচ্ছে 23শে নভেম্বর 1948 সাল
এটি বিতর্কিত ধারা বলা হয় একে, যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক ভারতবর্ষের অভিন্ন নাগরিক আইন মেনে চলতে হবে, রাইট? তাই তো আপনি একথাই বলতে চাইছিলেন, অভিন্ন আইনের কথা বলছিলেন, নাগরিক আইন। আচ্ছা, আমি বলছি এই অভিন্ন নাগরিক আইন যদি আমি মানি, তাহলে আমি 44 যদি মানি, তাহলে আমি আর্টিকেল 25 মানবো, আর্টিকেল 26 মানবো, সংবিধানের আরো একাধিক মৌলিক অধিকারের ধারা 2, 3, 4, 7, 8, 10 সব মানবো। আমি বলছি তার মানে কি, আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাইছি স্যার, আর্টিকেল 44 কি সত্যি একটি বিতর্কিত ধারা, যে নিজেই বলছে যে আমি ভারতবর্ষের অভিন্ন নাগরিক আইন মানবো, এবং সেই নাগরিক আইনে বিজেপি চিৎকার করছে অনুষ্ঠানে যে ওই আইন অনুযায়ী ভারতবর্ষে ইউসিসি লাগু করতে হবে এবং করা হবে, এবং আমরা এই অনুষ্ঠান থেকে বলছি বা অন্যান্য নেতারা বলছেন যে ভারতবর্ষের 25-26 নম্বর আর্টিকেল 25-26 ধারাটা ওই 44-এর ধারার পরিপন্থী হয়ে যাবে যদি দীপঙ্কর সরকারের কথাটা মেনে নেওয়া হয়। আমি একটু ক্ল্যারিফিকেশন চাইছি। না দেখুন, আমি অত্যন্ত আমার এভাবে মানে আমার রাজনীতির দিকে আমি সঙ্গে জড়িয়ে নেই, তো নিরপেক্ষতার সঙ্গেই কতগুলো কথা বলবো। ভারতবর্ষের সংবিধানে অনেক কিছু বলা আছে, আবার একই সঙ্গে অনেক এক্সেপশনসও আছে। আমি আর্টিকেল 370-এ যদি যাই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা ভ্যালিড, যে হ্যাঁ অ্যাব্রোগেশনসটা ভ্যালিড, অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল যে আইন ছিল সেটা ভারতবর্ষের সংবিধানের সঙ্গে খাপ খাচ্ছে। আবার যদি দেখেন 371-এর এতে পরিষ্কার কিন্তু মানে নাগাল্যান্ডের জন্য স্পেশাল রাইট দিয়ে, আবার 371-H অরুণাচলের জন্য স্পেশাল রাইট দিয়ে, ভারতবর্ষের এরকমই। আবার যদি দেখেন 44-এর কথা বললে, 46 বলছে ডিরেক্টিভস টু দ্য স্টেট প্রিন্সিপাল, যেটা সেখানে পরিষ্কার বলে দিচ্ছে যে স্টেট চেষ্টা করবে পিছিয়ে পড়া ইনক্লুডিং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসের জন্য তাদের আলাদা ব্যবস্থা, সেটা চেষ্টা করবে, 46 বলছে। আবার আর্টিকেল 342 যদি দেখেন, সেখানে পরিষ্কার বলে দিচ্ছে যে রাষ্ট্রপতি শিডিউল ট্রাইবদের জন্য তাদের অধিকার সুরক্ষার জন্য নানান ধরনের ব্যবস্থা স্টেট গভর্নমেন্টের সঙ্গে নেবে। সুতরাং আমরা যদি খালি ওইভাবে যদি দেখি, তাহলে সংবিধানের নানান কন্ট্রাডিকশন চোখে পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা যে 44-এ যেটা বলা আছে, যেটা আপনারা আলোচনা করছেন, সেটা হচ্ছে অভিন্ন ধারা, সবার জন্য স্টেট চেষ্টা করবে। আবার আমরা 26-এও দেখেছি যে মাইনরিটির কথা, মাইনরিটির যে অধিকার সেটা বলা আছে। অর্থাৎ সব সংবিধানই এমন একটা কথা বলতে চাইছে যে অভিন্ন ধারাও থাকবে, আবার কিছু কিছু গোষ্ঠী যে তাদের যে অধিকার যাতে লুপ্ত না হয়ে যায় সেটা থাকবে। এখন ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা ঘটছে খেয়াল রাখতে হবে, ঝাড়খণ্ড রাষ্ট্রটা তৈরি হয়েছে একদম ট্রাইবালসদের অধিকার নেই, সেটা তো আগে বিহারের সঙ্গে ছিল, একটা সম্পূর্ণ আলাদা করে তৈরি করা হয়েছে, এটা সবাই স্বীকার করবে। এবং ঝাড়খণ্ডে যদি দেখেন 26% হচ্ছে শিডিউল ট্রাইব, 26% মাত্র, যদিও আমরা 11 সেন্সাস সেটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আপনি যদি জনসংখ্যা যদি ভারতের যে ন্যাচারাল ভারতের যে জনসংখ্যা গ্রোথ 23 থেকে 24, 2023 থেকে 2024 সালে এই এক বছরে সারা ভারতবর্ষের জনসংখ্যা বেড়েছে 0.9%। এখন যদি আপনি ঝাড়খণ্ডে যান, সেটা হয়েছে 1.6 এর কাছাকাছি, 6.7 এর কাছাকাছি। মানে অর্থাৎ ঝাড়খণ্ডে জনসংখ্যা ভারতবর্ষের সামগ্রিক অ্যাভারেজের থেকে বেশি। এই নয় ঝাড়খণ্ডে একমাত্র জায়গা সেখানে বেড়েছে, অন্য জায়গাতেও বেড়েছে, অন্য জায়গাও বেড়েছে, রাজস্থানেও বেড়েছে, এটা হ্যাঁ। কিন্তু এই যে জনসংখ্যা সেখানে বাড়লো, তার কারণ হচ্ছে মাইগ্রেশন, অন্য জায়গা থেকে মাইগ্রেশন সেখানে ঘটছে, এটা হচ্ছে ফ্যাক্ট। এবং যেখানে রয়েছে কি ঝাড়খণ্ড স্টেট তৈরি হবার পরে সেখানে যে উন্নয়ন হয়েছে, তার ফলে কিন্তু এখন নতুন করে মানুষ সেখানে যাওয়ার কথা ভাবছে কর্মের সন্ধানে। এবং যেহেতু ঝাড়খণ্ড হিউজ ন্যাচারাল রিসোর্সেস আছে, সেগুলো কেউ নানান ভাবে সেগুলো ইউটিলাইজড হয়নি, মানুষ মাইগ্রেশন করার প্রত্যাশা নিয়ে আজকে আমি হয়তো চাকরি পাবো না, আগামী দিন পাবো, অর্থাৎ সেই দেখে ঝাড়খণ্ডে লোক যাচ্ছে, এখানে হয়তো গ্রাম থেকে শহরে আসছে, অন্য স্টেট থেকে আসছে, বাংলাদেশ থেকেও নিঃসন্দেহে এই যে সংখ্যাটা 0.9 থেকে বেশি, সেটা নিঃসন্দেহে ঘটছে যে বাংলাদেশ থেকে মানুষ সেখানে আসছে। এখন যেটা প্রশ্ন যে ট্রাইবালদের যে অধিকার যেটা আছে, অনেকে মনে করছেন যে ট্রাইবালদের যে এক্সক্লুসিভ রাইটস যেগুলো আছে, সেই অধিকারগুলো
এই মাইগ্রেন্টসরা কেড়ে নিচ্ছে, বাইরে থেকে লোক এসে তারা হয়তো, যেটা অমিত শাহ বলছেন, আমি মাইগ্রেন্ট ঝাড়খণ্ড মাইগ্রেন্ট সার্ভে একটা করা হয়েছিল, তার রিপোর্ট এখনো পাবলিশ হয়নি। অমিত শাহ যেটা বলতে চাইছেন যে বাইরে থেকে লোকেরা এসে ঝাড়খণ্ডে আদিবাসী মহিলাদের বিয়ে করছে এবং সেই সূত্রে এবং তারা জমির অধিকার নিচ্ছে এবং এইভাবে অনেক জমি নন ট্রাইবালদের হাতে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে 26% জনসংখ্যা মাত্র একটা ট্রাইবে, এসেনশিয়ালি ট্রাইবাল স্টেট, যেখানে জনসংখ্যা চন্দনদা বলছিলেন সারা ভারতবর্ষে 17%, কিন্তু ঝাড়খণ্ডের ট্রাইবাল স্টেট থেকেও বেশি ট্রাইবালের সংখ্যা কিন্তু সেখানে বেশি নেই। এই জায়গায় দাঁড়িয়ে আপনি ত্রিপুরাও যদি দেখেন, সেখানেও ট্রাইবাল স্টেট সেটা নষ্ট হয়ে গেছে, ত্রিপুরীদের জায়গা নেই ভারতবর্ষে অনেক জায়গায়। সুতরাং এখন যদি আমরা চেষ্টা করি যে ট্রাইবাল যে অধিকার যেটা আছে সেটা ফিরিয়ে দেবো, সেটা যদি করতে হয় তাহলে আমাদের সেখানে ট্রাইবালদের বিশেষ অধিকার রাখতেই হবে। এটা 342 যদি দেখেন, সেটাকে সংবিধানের বিরোধী নয়, আবার 46 তার বিরোধী নয়, আবার আপনাদের মনে হতে পারে এটা 44-এর বিরোধী। এই যে কোনটা কি বিরোধী, এটা সুপ্রিম কোর্টের আলোচনা, একদম ফাইনাল ডিসিশন তারাই নিতে পারবে। কিন্তু আমাদের কাছে কিন্তু এটা পরিষ্কার যে সংবিধান পরিষ্কার রাষ্ট্রপতিকে বলে দিচ্ছে ট্রাইবালদের অধিকার তুমি সুরক্ষিত করো। এটা কিন্তু সংবিধান। আপনি যেটা বললেন, দেখুন অদ্ভুত একটা বিষয়, যেটা আমার এই পর্বে আলোচনার অনেক সুবিধে হলো, যে বিজেপির প্রত্যেকটা ডিসিশনের আমরা সবাই জানি সামনে যে কারণটা থাকে তার পেছনে একটা আলাদা কারণ থাকে। এটাই বিজেপির স্ট্র্যাটেজি। বিজেপি কি বলছে? বিজেপি বলছে যে সেখানে ইউসিসি লাগু করা হলে আদিবাসীরা তাদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে তাই জন্য তাদেরকে এক্সক্লুড করা হয়েছে, তাদেরকে বাইরে রাখা হয়েছে। কিন্তু সেটাই কি মূল কারণ? দেখুন, ওই একই দিনে অমিত শাহ আর একই দিনে নরেন্দ্র মোদী তারা কি বললেন ভালো করে ফলো করে দেখুন। তারা বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ঢুকে বাড়িঘর করে সেখানকার যে বিন্যাস বা তাদের যে কালচার, রিচুয়ালস, সংস্কৃতি, সেটাকে নষ্ট করে দিচ্ছে। সেখানকার মহিলাদের বিয়ে করে ধর্মান্তরিত করে অন্য ধর্মের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক এই কথাটাই আজ থেকে 4 মাস আগে লোকসভা নির্বাচনের আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন গোড্ডার সাংসদ, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তখন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা চুপ, কোনো কথা বলেননি। কি ভাবছিলেন যে তারা চুপ করে শুনছেন? না, তারা কাজে করার লোক। তারা একই জিনিস, ওই একই কথাটা ইমপ্লিমেন্টেশনে করে দেখালেন। তারা বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। ঠিক ওই যে স্লোগানটা বাংলায় এসে আমরা শুনেছিলাম লোকসভা নির্বাচনের সময়। তার মানে কি বুঝলেন? শুধু ইউসিসি লাগু নয়, বাংলাদেশিদের চিহ্নিতকরণ এবং তাদের সেখান থেকে বিতরণ, এই স্বার্থেই ওখানকার আদিবাসীদের স্বার্থ সুরক্ষিত করাই দুটো ইন্টারলিঙ্ক। আচ্ছা, আমি যে কথাটা বলছি সেটা বিশ্বাস করবেন কেন? কি বলেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী? চলুন আপনাদেরকে শোনাই, তাহলে আলোচনার সুবিধা হবে। দেখুন, কোথাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর অভিযোগ, কোথাও অনুপ্রবেশকারীরা পাল্টে দিচ্ছে জনবিন্যাস। অনুপ্রবেশকারী ইস্যুতে এবার অল আউট আক্রমণে গেরুয়া শিবির। বাংলার পর এবার ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়েও সরব অমিত শাহ। बॉर्डर जो बांग्लादेश और भारत की है, जहां कई नदी नाले हैं, कई पहाड़ है, कई वन है, हर जगह सुरक्षा संभव नहीं है। मगर मैं हेमंत बाबू को पूछना चाहता हूं, एक घुसपैठिया अगर झारखंड में घुसता है, आपका पटवारी क्या कर रहा है? आपका कलेक्टर क्या कर रहा है? क्यों पुलिस में कंप्लेन नहीं कर रहा है? क्यों भारत सरकार को कंप्लेन नहीं कर रहा है? ऐसा कोई मुख्यमंत्री होता है जो राज्य की सीमाओं से घुसपैठ हो और जिम्मेदारी केंद्र पर थोपे? मगर अब आपका समय समाप्त हुआ है। भारतीय जनता पार्टी की सरकार बन रही है, हम इसको रोकेंगे भी, चिन्हित भी करेंगे और वापस भी भेजने का काम भारतीय जनता पार्टी। শাহের অভিযোগ, সাঁওতাল পরগনায় আদিবাসী মানুষের সংখ্যা ক্রমেই কমছে। অনুপ্রবেশকারীরা আসছে দলে দলে, আমাদের মেয়েদের বিয়ের প্রলোভন দেখাচ্ছে, তাদের জমি দখল করছে। এটা যদি বন্ধ করা না যায় তবে ঝাড়খণ্ডের পরিচিতি, সংস্কৃতি, কাজের সুযোগ, জমির অধিকার, মেয়েদের সুরক্ষা কোনোটাই রক্ষা করা যাবে না। সে কারণে বিজেপি স্লোগান তুলছে, রোটি বেটি আর মাটি।
ঝাড়খণ্ডে নারী নির্যাতনকারী অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে। শাহের কথায় স্পষ্ট, তাদের মূল টার্গেট বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ঝাড়খণ্ড যেহেতু বাংলার প্রতিবেশী রাজ্য, তাই শাহের কাঠগড়ায় পশ্চিমবঙ্গের শাসক দলও। শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ হয়নি, কারণ সেখানে স্থানীয় প্রশাসনই অনুপ্রবেশে মদত দেয়। ঝাড়খণ্ডেও একই কারণে অনুপ্রবেশ বন্ধ হয়নি। बंगाल में घुसपैठ नहीं रुकी क्योंकि वहां स्थानीय प्रशासन घुसपैठ को बढ़ावा दे रहा है। झारखंड में घुसपैठ नहीं रुकी है क्योंकि स्थानीय प्रशासन घुसपैठ को बढ़ावा दे रहा है। तीनों जगह बीएसएफ है, आसाम में भी बीएसएफ है। बांग्लादेशी घुसपैठियों के वोट पाने के लिए ये इन घुसपैठियों को पूरे झारखंड में बसा रहे हैं। ये आपकी रोटी भी छीन रहे हैं, ये आपकी बेटी भी छीन रहे हैं और ये आपकी माटी को भी हड़प कर रहे हैं। আমি একটা কথা বুঝতে পারছি না, অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ যতবার কথা বলছেন ততবার তো আত্মঘাতী গোল করছেন। এটা হয় নাকি কখনো? অনুপ্রবেশ মানে আন্তর্জাতিক সীমান্ত, ধরা যাক বাংলাদেশ সীমান্ত, ওটা পশ্চিমবঙ্গ পুলিশ বা কোনো স্টেটের পুলিশ দেখে না, ওটা বিএসএফ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো দেখে, যেটা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, যার মন্ত্রীর নাম অমিত শাহ। ফলে অমিত শাহ যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, তাহলে তিনি ব্যর্থ, তাই অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে শাহ মোদির কাঠগড়ায় ইন্ডিয়া জোটের দলগুলি টিএমসি, আরজেডি, জেএমএম, কংগ্রেস হলেও বিরোধীদের পাল্টা অভিযোগ হাসিনাকে নিয়ে। হেমন্ত সোরেনের প্রশ্ন, কেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হলো? बड़ा ही अजीबोगरीब बात ये लोग बोलते हैं। अब हिंदू मुस्लिम बांग्लादेशी घुसपैठी की बात करते हैं और आज बांग्लादेश के पूर्व प्रधानमंत्री को आपने यहाँ हेलीकॉप्टर उतारने कैसे दिया और किस आधार पर यहाँ पर आपने उसको शरण दे रखा है, हमको ये बता दीजिए। সিপিএম নেত্রী বৃন্দা কারাতের অভিযোগ, বাংলাদেশি দ্বারা নয়, কর্পোরেট লুট হচ্ছে ঝাড়খণ্ডে। हमारे देश के हेड मिनिस्टर को जवाब देना चाहिए कि झारखंड में जो आदिवासियों की जमीन पर कब्जा किया जा रहा है, बेदखल किया जा रहा है, घुसपैठी नहीं वो लूट पेटी है, जो बड़े बड़े कॉर्पोरेट कंपनियां हैं जो अमित शाह जी के इलेक्ट्रल बॉन्ड के खजाना को भरा है। झूठ न बोले देश के हेड मिनिस्टर। ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী ইস্যু গত কয়েক মাস ধরেই আলোচনায়। এমনকি ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী ইস্যু তুলে সরব হয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। এবার অনুপ্রবেশকারী ইস্যুতেই ভোট বৈতরণী পার হতে চাইছে বিজেপি, তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রথম প্রশ্ন করতে চাইছি আগে বিজেপির মুখপাত্রর কাছে, দীপঙ্করদার কাছে। দীপঙ্করদা, আমি পরিষ্কার জানতে চাইছি যে আসল উদ্দেশ্য পরিষ্কার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ঝাড়খণ্ড ছাড়া করতে পারলে আদিবাসীদের স্বার্থ সুরক্ষিত হবে। একটু আগে রাজাগোপালদা বলছিলেন যে ওখানে জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমার নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, তার মানে সত্যিই বলছেন ধরে নেব যে ওখানে 36 থেকে কমে এখন 10% এসছে আদিবাসীদের সংখ্যা। মানে কি মারাত্মক ব্যাপার, একবার ভাবুন। মারাত্মক আদিবাসীদের সংখ্যা কমেছে নিরিখে দেখাচ্ছে, কিন্তু যে অনুপ্রবেশ ঘটেছে সেটার সংখ্যাটা, অনুপ্রবেশের সংখ্যা, অন্য সম্প্রদায়ের সংখ্যা বেড়েছে, আদিবাসীর সংখ্যা যেমন আছে সেরকম হয়তো আছে, কিন্তু অন্য আপনাদের সাংসদ বলছে, আমি তো বলছি 36 থেকে আদিবাসীদের সংখ্যা কমে 10% হয়ে গেছে। সৈকত শোনো, আমাদের সাংসদ বলেছিল যে মুর্শিদাবাদ, মালদা থেকে বর্ডার দিয়ে হাজার হাজার টেররিস্টরা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঢুকছে, তারা ঝাড়খণ্ডে। আমি শুনতে পাচ্ছি নাকি ডিলিমিটেশন হবে, তোমার গায়ে জ্বালা লেগেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সংখ্যা বাড়বে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে, আমরা তা ঠেকাতে চাইছি। তোমার গায়ে কি জ্বালা লাগছে? ভবিষ্যতে তোমার গায়ে কি জ্বালা লাগছে? আমার গায়ে জ্বালার কেন প্রশ্ন আসবে? কি বলছেন আপনি? তুমি বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে আমরা চাইছি। আমি বলছি তোমরা কি চাইছো কি চাইছো না? আরে আমরাও চাই বাংলাদেশে না আসুক। তাহলে তোমরা তাহলে তুমি বলছো না। আমি ক্লিয়ার হতে চাই, আমি ক্লিয়ার হতে চাই। দাঁড়ান, ক্লিয়ার হতে চাই। আমি একটু জানতে চাই, যারা দীর্ঘদিন রাজ্য কেন্দ্রে শাসন করেছেন তার কাছে একটু শুনি না।
আমি জানতে চাই যে অমিত শাহর কথা, আমি অন্য কারোর কথা ধরছি। অমিত শাহ বলছেন, আমি একদম লিখে রাখলাম কথাটা, উনি বলছেন সীমানা রাজ্য দেখে, রাজ্যের মধ্যে সীমানা, কেন্দ্রকে না। এক মিনিট, প্লিজ, আমি যখন বলছি এই বক্তব্যের দায়িত্ব আমার। উনি পরিষ্কার বলছেন যে সীমান্তগুলো সব রাজ্যের মধ্যে, আর কেন্দ্রকে দোষারোপ করা হচ্ছে। আমি এটা জানতে চাইছি, সীমানা বা সীমান্ত যাই হোক না কেন, রাজ্যের মধ্যে হলে সীমানা, আন্তর্জাতিক হলে সীমান্ত, আমি বলছি এগুলো তো সব অমিত শাহের দায়িত্বের মধ্যে পড়ে, প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বের মধ্যে পড়ে। যে তাহলে ওটা এক মিনিট, আমি জানতে চাইছি যে তাহলে যদি একজনও লোক ঢুকে যায়, তার দায় কি শুধু রাজ্যের? না, এক মিনিট, প্রশ্নটা আরে আমি কংগ্রেসকে করেছি। আরে কংগ্রেসকে আমি কংগ্রেসকে করেছি। আমি কংগ্রেসকে আগের কথাটা অমিত শাহ যেটা বলেছে, আপনি তো কংগ্রেসের বিরোধী। আপনি এর আগের কথা অমিত শাহ যেটা বলতে বলেছেন, দিন প্লিজ। জল জঙ্গলে জমি দেওয়া হচ্ছে না, জল জঙ্গলে জমি দেওয়া দেশ শাসন করেছে তাদের বলতে দিন। জল জঙ্গলে জমি দেওয়া বলতে দিন, কেউ বলতে পারবে না। সেই কথাটার পরেই কথা বলুন, জল জঙ্গলে জমি দেওয়া হচ্ছে সেই কথাটা চন্দনদা বলুন। দেখো, কনফিউজ করে দেওয়ার তো প্রশ্ন এটা নয়। অমিত শাহজি শুধু একটি দায়িত্ব নয়, অনেকগুলো দায়িত্ব অমিত শাহজি দীর্ঘ সময় ধরে পালন করছেন, দীর্ঘ সময় স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে তুমি ডিফারেন্সেসের কথা বলছো না, এই ডিফারেন্স তুমি দেখো, এনআরসির যে কনসেপ্ট সেটাও তো অমিত শাহ মন্ত্রকের আন্ডারে, সিএএটাও তাই। আচ্ছা, বাংলাদেশে সিএ, অথচ আসামে গিয়ে সিএ এর কিন্তু একটা প্রসঙ্গ অমিত শাহজি করেন না। সুতরাং তোমাকে আমি যেটা বলবো, গৌহাটিতে একটা পলিসি, রাঁচিতে একটা পলিসি, কলকাতাতে আর একটা পলিসি। তো এই যে ডাইভার্সিটি, এটাই তো মেনে নিচ্ছেন যে ইউনিফর্ম সিভিল কোড এখানে চালানো সম্ভব না। মানে আমি বলতে চাইছি, খুব বেসিক এরিয়াতে তুমি যাও, একটা জিনিস তুমি পরিষ্কারভাবে বুঝবে যে আজকে কেন্দ্রীয় ক্ষেত্রে প্রতিটা রাজ্যের আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন চাইছেন ইউসিসিতে। অ্যাট দি সেম টাইম প্রত্যেকটা ক্ল্যারিফিকেশন যেখানে জাস্টিফাই করছেন যে এটা রাজ্যের দায়িত্বে, যে রাজ্যের দায়িত্বে, সেই রাজ্যের দায়িত্বের মূলত যে কাঠামোটা, সেই কাঠামোটাকেও কি রাজ্যের দায়িত্বে বলবে? এক মিনিট তোমাকে আমি বলি, না তুমি শোনো না, দাঁড়াও না, আমি এখানে বলে শেষ করছি। আরে বাবা, আমি কি প্রশ্ন, তোমার উত্তর তো দেবো না আমি না, তোমার উত্তরটা আমি দেবো কেন? আমি প্যানেলের উত্তর দিচ্ছি, আমি এখানে শেষ করছি, অনেক কন্ট্রাডিকশন তুমি করে দিও। আমি যেটা বলতে চাইছি, আচ্ছা থামাবে তো, তুমি থামাবে তো, প্রবেশকারীরা যদি সীমান্ত দিয়ে ঢুকে যায়, বিজেপি মুখপাত্র রাজ্যের দায়িত্ব, মহা সমস্যা। দাঁড়াও অনিন্দ, পরে সেকেন্ড, বিজেপি মুখপাত্রের লেভেল ডাউন করো, অমিত শাহের মতো কাজ আসামে যে অনুপ্রবেশ ঘটছে সেখানে আপনি কি বলবেন? ত্রিপুরাতে যে অনুপ্রবেশ ঘটছে, আসামে যে অনুপ্রবেশ ঘটছে সেটা নিয়ে আপনারা কি বলবেন? 2005 সালে মমতা কাগজ এটা নিয়ে উনি বলতে পারবেন না। আরে উনি হেমন্ত সোরেনের কথা বলছেন। 2005 সালে মমতা এরা এই জগৎ আজকে এই অনুষ্ঠানে প্রশ্ন করব আমি, উত্তর আপনারা দেবেন, রাজনীতি আপনারা করেন, মানুষের কাছে দায়বদ্ধ আপনারা। প্লিজ না, গোলাবাজি করবেন না, প্লিজ। আমি বলছি আপনারা উত্তর দেবেন, প্রশ্ন করব আমি, আপনারা রাজনৈতিক নেতা, আপনারা মানুষের কাছে দায়বদ্ধ, উত্তর আপনি দেবেন। প্লিজ এক মিনিট প্লিজ, আমি হাত জোর করছি, অনুষ্ঠান নষ্ট করবেন না প্লিজ। দীপঙ্কর, সব প্রশ্ন যদি আপনি কথা বলেন তাহলে আমি অনুষ্ঠান চালাতে পারবো না। প্লিজ আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ এক মিনিট। আমি তৃণমূলের কাছে জানতে চাইছি, এক মিনিট। আজকে হেমন্ত সোরেনকে উনি যে কথাটা বলছেন, সেম কথাটা ত্রিপুরার চিফ মিনিস্টারকে বলবেন তো? সেম কথাটা আপনার আসামের চিফ মিনিস্টারকে বলবেন তো? কারণ সেখানেও তো অনুপ্রবেশ ঘটছে, উনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, কিন্তু উনি যে কথাটা বলছেন এখানে, সেই কথাটা ওখানেও বলতে পারবেন তো? আমার এই প্রশ্নটা রইল। আর একটা কথা হচ্ছে, উনি নিজে যে ব্যর্থ হয়েছেন সেটা ঢাকার জন্য উনিও যেমন চেষ্টা করছেন, দীপঙ্কর বাবু তেমন চেষ্টা করছেন। 2005 সালে মমতা কাগজ ছুঁড়ে এক মিনিট প্লিজ।
পাল্টি এক খাওয়া হবে মিনিট, 2005 সালে। ভাই বলো না 1971 সালে আমার বর্ডার যখন হা করে খুলে দেওয়া হলো, ওই বাংলা থেকে এই বাংলায় প্রচুর মানুষ চলে এলেন, ধর্মীয় কারণে এলেন, অত্যাচারের হাত থেকে রেহাইয়ের জন্য এলেন, অনেক কারণ। তার আগেও একাধিকবার মাইগ্রেশন হয়েছে, মানুষ এসছেন, কিন্তু তার একটা যথার্থ ভিত্তি ছিল। ভারতবর্ষের শাসক দল বিজেপি বিশ্বাস করে একটা নির্দিষ্ট সময়ের পর যারা কাঁটা তার পেরিয়ে এই রাজ্যে এসে গেছেন বা অন্যান্য রাজ্যে গেছেন তারা অপরাধী। ঠিকই তো বলছেন, আমরা তো কেউ তার বিপক্ষে বলছি না, আমরা কেউ তার বিপক্ষে নই। আমার দেশের ভূমি যদি কেউ নষ্ট করে, কালচার নষ্ট করে, আমি এখানে দাঁড়িয়ে আলবাত তার বিরুদ্ধে বলবো, সে যে ধর্মেরই হোক না কেন। কিন্তু আমার প্রশ্নটা কোথায়? আমার প্রশ্ন আমি একটা ছোট গল্প বলে বোঝানোর চেষ্টা করি, ছোট্ট গল্প, 2 লাইনের গল্প, দেখি বুঝিন কিনা। আমি শুভজিৎকে গল্পটা শুনতে বলি। শুভজিৎ, আমি একটা গল্প বলছি। একটা বাড়ি, একটা গৃহস্থের বাড়ি, সেই বাড়ির একটা উঠোন আছে, একটা ঘর আছে। উঠোনের দায়িত্বে রাজ্য আর ঘরটার দায়িত্ব হচ্ছে কেন্দ্র। এখন একটা দুষ্কৃতী সে উঠোন পেরিয়ে ঘরে ঢুকে গেল। এখন ঘরের মালিক আর উঠোনের মালিক দুজনে ঝগড়া হচ্ছে, তোমার উঠোন পেরোলো কি করে, আর উঠোনের মালিক বলছে ভাই তোমার ঘরে ঢুকলো কি করে। কিন্তু কেউ দুষ্কৃতীটাকে দেখছে না, যে সেই দুষ্কৃতী ঘরে ঢুকে গেছে, সে যা খুশি করতে পারে, সেই উঠোনও থাকবে না, ঘরও থাকবে না। আমাদের লড়াইটা না এখন এই জায়গায় চলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি উঠোনের মালিক নাও দেখে থাকে, ঘরের মালিক কি ঠুলি পরে বসেছিল? না, আমি বলছি তুমি একটা কাজ করতে পারো, তোমাদের এই যে এনকে টিভি বাংলা চ্যানেলে যে সিকিউরিটি প্রোভাইড করে না, তার নাম্বারটা পারলে একটু অমিত শাহকে পাঠিয়ে দিও। আমার যা মনে হচ্ছে বিএসএফ বিষয়টা তো খুব গুরুতর একটা বিষয়। বিএসএফ আওতাধীন একটা দপ্তর, বিএসএফ বর্ডার পাহারা দেয়, তাদের দায় এড়িয়ে দেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে নাকি? আজকে ধরো আমি যদি ধরেও নিই যে অনুপ্রবেশ ঘটছে, খুব অত্যন্ত প্রবলেমেটিক বিষয় যে আমাদের দেশে অনুপ্রবেশ ঘটছে, তাহলে আমার মতে অমিত শাহ বা যেই অমিত শাহ করে আজকে আছে কালকে অন্য কেউ হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার রাজনীতির নিয়মে। তাহলে তার কি উচিত? তার উচিত যে নির্দিষ্ট যে রাজ্য সরকার যে যার উঠোনের কথা তুমি বলছো, সেই সরকারকে ধরা উচিত, বসে যে বর্ডারটা সেটেলমেন্ট করি আমরা, আমাদের দেশের নিরাপত্তার ইস্যু হয়ে যাচ্ছে। আমি কি গিয়ে একটা মানে পথসভাতে বা স্ট্রিট কর্নার বা আমার জনসভাতে গিয়ে এটা একটা পলিটিক্যাল ইস্যু বানাবো? এটা যদি পলিটিক্যাল ইস্যু বানানো না হতো না, তাহলে উনি নির্দিষ্ট স্টেটের সাথে কথা বলে এটা মানে এটা সলভ করতেন। কিন্তু আসলে ওনার এজেন্ডা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। আজকে বারবার শুনছি যে অনুপ্রবেশ হচ্ছে। আচ্ছা, অনুপ্রবেশ হচ্ছে তো অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিস হ্যাজ টু বি ইন আ পার্লামেন্টারি ওয়ে। পার্লামেন্টে এই নিয়ে আলোচনা করুন, স্পেশাল কমিটি করুন। এটার উত্তরটা আমি একটুখানি রাজা গোপালদার কাছে নিই। রাজা গোপালদার গাজর দেখা দেখি অনেকক্ষণ ধরে হচ্ছে, আমি সলিউশনটা চাই। এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হতে পারে তো? রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একটা মামলা করছে যে আমাকে জমি দিচ্ছে না, ইনফিল্ট্রেশন হচ্ছে, মামলা হতে পারে কি? আমি জানতে চাই নাগরিক হিসেবে, ছোট্ট উত্তর চাই 30 সেকেন্ডে। মানে কোথায় গন্ডগোলটা হচ্ছে? আচ্ছা, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যে দায়িত্বটা আছে সেটা হচ্ছে, কেউ যদি বর্ডার কোনোভাবে পেরিয়ে আসে, মালপত্র নিয়ে আসে, এবং বর্ডারের 50 কিলোমিটার মধ্যেই তাদের রেস্ট্রিকশনস আছে, তারপরে তাদের রেস্ট্রিকশন থাকে না। আমেরিকাতে বলি, ইউনাইটেড স্টেটস ইমিগ্রেশন সিটিজেনশিপ সার্ভিস যেটা আছে, তারা ভারতবর্ষ আমেরিকা যে কোনো জায়গায় কারুকে যদি মনে করে বেআইনি ঢুকতে পারে। আমাদের দেশে যদি দেখেন যে ইমিগ্রেশন পয়েন্টস আছে 108টা, এখানে যারা বলছে একটু বলে দিই, 108টা ইমিগ্রেশন পয়েন্ট আছে। তার মধ্যে 48টা ব্যুরো অফ ইমিগ্রেশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কমেন্ট করে, 48টা সেন্ট্রাল গভর্নমেন্ট কমেন্ট করে, 60টা স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল করে। সুতরাং এই যে স্টেট গভর্নমেন্টের গাফিলতি নেই, এটা কেউ বলতে পারবে না। এবং আমি আর সময় দিতে পারছি না, আপনি অলরেডি বলে দিয়েছেন, আপনার কথায় পরিষ্কার। তার মানে যদি কেউ ইনফিল্ট্রেশন করেও, মানে ওই বর্ডার পার করেও, পরবর্তী 50 কিলোমিটার ওই ইনফিল্ট্রেটরকে ধরতে পারছে না কেন? আমি বলতে চাইছি ওই 50 কিলোমিটার তো মানে এটা এক পায়ে জাম্প করে চলে যাওয়ার জায়গা নয়। আচ্ছা, যদি আপনারা দিতেও না পারেন, ওই 50 কিলোমিটারটা কেন আপনারা সিকিউর করতে পারছেন না? আমি বলছি বিজেপি আসবে চলে যাবে, সিপিএম, কংগ্রেস, সব দল আসবে চলে যাবে, আমার দেশে ইনফিল্ট্রেশনের সমস্যা রেখে যাবে, আর আপনারা নির্দ্বিধায় ভারতবর্ষকে এমন এক সমস্যার সম্মুখীন করে যাচ্ছেন, আমি জানি না এই সমস্যা নিয়ে যুগ ধরে দগদগে ঘায়ের মতো ভারতবর্ষ দাঁড়িয়ে থাকবে। এটা লজ্জা। আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।